সত্যজিৎ রায়ের অনাথবাবুর ভয়। অনাথবাবুর সঙ্গে আমার আলাপ ট্রেনের কামরায়। আমি যাচ্ছিলাম রঘুনাথপুর হাওয়া বদলের জন্য। কলকাতায় খবরের কাগজের অফিসে চাকরি করি। গত কমাস ধরে কাজের চাপে দমবন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তাছাড়া আমার আবার একটু লেখার শখ, দু একটা গল্পের প্লটও মাথায় ঘুরছিল। কিন্তু এত কাজের মধ্যে কি আর লেখার ফুরসত জোটে? তাই আর 7-5 না ভেবে 10 দিনের পাওয়া ছুটি আর দিস্তেখানেক কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম। এত জায়গা থাকতে রঘুনাথপুর কেন, তারও বেশি একটা কারণ আছে। ওখানে বিনে খরচায় থাকার একটা ব্যবস্থা জুটে গেছে। আমার কলেজের সহপাঠী বীরেন বিশ্বাসের পৈতৃক বাড়ি রয়েছে রঘুনাথপুরে। কফি হাউসে বসে ছুটিতে কোথায় যাওয়া যায় এই আলোচনা প্রসঙ্গে বীরেন খুব খুশি হয়ে ওর বাড়িটা অফার করে বলল, আরে আমিও যেতাম, কিন্তু আমার এদিকে না বড্ড ঝামেলা, বুঝতেই তো পাচ্ছিস। তবে তোর কোনো অসুবিধা হবে না, আমাদের 50 বছরের পুরনো চাকর ও ভরদ্বাজ রয়েছে ওই বাড়িতে, ওই তোর দেখাশোনা করবে, তুই চলে যা। গাড়িতে যাত্রী ছিল অনেক। আমার বেঞ্জিতে আমারই পাশে বসেছিলেন অনাথ বন্ধু মিত্র। বেটেখাটো মানুষ, বছর 50 আন্দাজ বয়স, মাঝখানে টেরিকাটা কাঁচা পাকা চুল, চোখের চাহনি তীক্ষ্ণ, আর ঠোঁটের কোণে এমন একটা ভাব যেন মনের আনাচে কানাচে সদাই কোনো মজার চিন্তা ঘোরাফেরা করছে। পোশাক আশাকের ব্যাপারেও একটা বিশেষত লক্ষ্য করলাম। ভদ্রলোককে হঠাৎ দেখলে মনে হবে তিনি যেন 50 বছরের পুরনো কোনো নাটকের চরিত্রে অভিনয় করার জন্য সেজেগুজে তৈরি হয়ে এসেছেন। ওরকম কোট, ও ধরনের শার্টের কলার, ওই চশমা, আর বিশেষ করে ওই বুট জুতো, এসব আর আজকালকার দিনে কেউ পরে না। অনাথবাবুর সঙ্গে আলাপ করে জানলাম তিনিও রঘুনাথপুরেই যাচ্ছেন। কারণ জিজ্ঞেস করাতে কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লেন। কিংবা এও হতে পারে যে ট্রেনের শব্দের জন্য তিনি আমার প্রশ্ন শুনতে পাননি। বীরেনের পৈতৃক ভিটেটি দেখে মনটা খুব খুশি হয়ে উঠল। বেশ বাড়ি, সামনে এক ফালি জমি, তাতে সবজি ও ফুল গাছ দুই হয়েছে। কাছাকাছির মধ্যে অন্য কোনো বাড়িও নেই, কাজেই পড়শির উৎপাত থেকেও রক্ষা। আমি আমার থাকার জন্য ভরদ্বাজের আপত্তি সত্ত্বেও ছাতের চিলে কোঠাটি বেছে নিলাম। আলো, বাতাস এবং নির্জনতা তিনটেই অপর্যাপ্ত পাওয়া যাবে ওখানে। ঘর দখল করে জিনিসপত্র গোছাবার সময় দেখি আমার দাড়ি কামানোর খুর আনতে ভুলে গিয়েছি। তা ভরদ্বাজ শুনে বলল, তাতে আর কি হয়েছে কাকাবাবু, এই তো কুটুবাবু দোকান, 5 মিনিটের পথ, যান না, সেখানে গেলেই পাবেন কোন আপনার এই বিলেট। বিকেল 4টে নাগাদ চাটা খেয়ে কুণ্ডুবাবুর দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি সেটি একটি বেশ ভালো আড্ডার জায়গা। দোকানের ভিতর দুটি বেঞ্চিতে বসে 5-7টি প্রৌঢ় ভদ্রলোক রীতিমতো গল্প জমিয়েছেন। আর তাদের মধ্যে একজন বেশ উত্তেজিতভাবে বলছেন, আরে বাপু, এ তো আর শোনা কথা নয়, এ আমার নিজের চোখে দেখা। হ্যাঁ, আর 30 বছর হয়ে গেল বলেই কি মন থেকে সব মুছে গেল নাকি? এইসব স্মৃতি এত সহজে ভুলবার নয়। আর বিশেষ করে যখন হলধর দত্ত ছিল আমার অন্তরঙ্গ বন্ধু, তার মৃত্যুর জন্য আমিও যে কিছু অংশে দায়ী, সে বিশ্বাস তো আমার আজও যায়নি। আমি 1 প্যাকেট 7 o'clock কিনে আরো 2-একটা অবান্তর জিনিসের খোঁজ করতে লাগলাম। ভদ্রলোক বলে চললেন, ভেবে দেখুন, আমারই বন্ধু আমারই সঙ্গে মাত্র 10 টাকা বাজি ধরে রাত কাটাতে গেল কোথায় না সেই উত্তর পশ্চিমের ঘরটাতে,
পরদিন ফেরে না তো ফেরেই না। শেষটায় আমি, জিতেন বক্সি, হরিচরণ শাহ, এরকম এরকম আরো 3-4 জন, কে ছিল ঠিক মনে নেই, গেলুম হালদার বাড়িতে হলধরের খোঁজ করতে। গিয়ে দেখি বাবু ওই ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে মরে কাঠ হয়ে আছে, আর তার চোখ, ওই দৃষ্টি হচ্ছে কড়ি কাঠের দিকে। আর সেই দৃষ্টিতে ভয়ের যে নমুনা দেখলো, তাতে তাতে ভূত ভূত ছাড়া কি কি ভাববো বলুন দেখিনি? হ্যাঁ, গায়ে কোনো ক্ষত চিহ্ন নেই, বাঘের আঁচড় নেই, সাপের ছোবল নেই, কিচ্ছুটি নেই। আপনারাই বলুন এখন কি বলবেন? আরও মিনিট 5 দোকানে থেকে আলোচনার বিষয়টি সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো। ব্যাপারটাই, রঘুনাথপুরের দক্ষিণ প্রান্তে হালদার বাড়ি বলে একটি 200 বছরের পুরনো ভগ্নপ্রায় জমিদারি প্রাসাদ আছে। সেই প্রাসাদে, বিশেষ করে তার দোতলার উত্তর পশ্চিম কোণের একটি ঘরে নাকি অনেক কালের পুরনো একটি ভূতের আনাগোনা আছে। অবশ্য সেই 30 বছর আগে ভবতোষ মজুমদারের বন্ধু হলধর দত্তের মৃত্যুর পর আজ অবধি নাকি কেউ সে বাড়িতে রাত কাটায়নি। কিন্তু তাও রঘুনাথপুরের বাসিন্দারা ভূতের অস্তিত্ব মনে প্রাণে বিশ্বাস করে এসে একটা রোমাঞ্চ অনুভব করে। আর বিশ্বাস করার কারণও আছে যথেষ্ট। একে তো হলধর দত্তের রহস্যজনক মৃত্যু, তার উপর আবার এমনিতেই হালদার বংশের ইতিহাসে নাকি খুন খারাপি, আত্মহত্যা ইত্যাদির অনেক নজির পাওয়া যায়। তো মনে মনে হালদার বাড়ি সম্পর্কে বেশ খানিকটা কৌতূহল নিয়ে দোকানের বাইরে এসেই দেখি আমার ট্রেনের ওই আলাপি অনাথ বন্ধু মিত্র মশাই হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছেন। আমায় দেখে বললেন, শুনছিলেন? হ্যাঁ, ওদের কথাবার্তা শুনছিলেন? বললাম, হ্যাঁ, মানে হ্যাঁ, তা তা কিছুটা শুনেছি। বিশেষ হয় কি, ভূত? হ্যাঁ, না না, ব্যাপারটা কি জানেন, ভূতের বাড়ির কথা তো অনেকই শুনলাম, কিন্তু সেসব বাড়িতে থেকে নিজের চোখে ভূত দেখেছে এমন লোক তো কই আজ অবধি একটিও মিট করলাম না। তাই ঠিক। আনন্দবাবু একটু হেসে বললেন, একবার দেখে আসবেন নাকি? কি? বাড়িটা দেখে আসবো মানে? বাইরে থেকে আর কি, বেশি দূর তো নয়, বড় জোর মাইলখানেক হবে। এই তো, এই রাস্তা দিয়ে সোজা গিয়ে জোড়া মন্দিরের ওপরে গিয়ে ডানহাতি রাস্তাটায় ঘুরে পটেক পথ। ভদ্রলোককে দেখে বেশ ইন্টারেস্টিং লাগছিল। আর তাছাড়া এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে কি করব, তাই চললাম ওর সঙ্গে। হালদার বাড়িটা দূর থেকে দেখা যায় না, কারণ বাড়ির চারপাশে বড় বড় গাছের জঙ্গল। তবে বাড়ির গেটের মাথাটা দেখা যেতে থাকে পৌঁছানোর প্রায় 10 মিনিট আগে থেকেই। বিরাট ফটক, মাথার উপর ভগ্নপ্রায় নহবতখানা। ফটকের ভিতর দিয়ে বেশ খানিক দূর রাস্তা গিয়ে তবে সদর দালান। 2-3টে মূর্তি আর ফোয়ারার ভগ্নাবশেষ দেখে বুঝলাম যে বাড়ির আর ফটকের মাঝখানের এই জায়গাটা আগে বাগান ছিল। বাড়িটি অদ্ভুত, কারুকার্যের কোনো বাহার নেই তার কোনো জায়গায়। কেমন যেন একটা বেঢপ চৌকো চৌকো ভাব। বিকেলের পড়ন্ত রোদ এসে পড়েছে তার শ্যাওলাবৃত দেয়ালে। মিনিট খানেক চেয়ে থাকার পর অনাথবাবু বললেন, আমি যেটুকু জানি রোদ থাকতে ভূত বেরোয় না। তারপর আমার দিকে চেয়ে চোখ টিপে বললেন, একবার চট করে ওই ঘরটা দেখে এলে ভালো হতো না? সেই উত্তর পশ্চিমের ঘর, মানে যে ঘরে, হ্যাঁ, ওই যে ঘরে হলধর দত্তের মৃত্যু হয়েছিল। ভদ্রলোকের তো এসব ব্যাপারে দেখছি একটু বাড়াবাড়ি রকমের আগ্রহ। অনাথবাবু বোধহয় আমার মনের ভাবটা আঁচ করতে পেরেই বললেন, খুব হাসিও লাগছে না? হ্যাঁ, আসলে কি জানেন, আপনাকে আপনাকে বলতে দ্বিধা নেই, আমার এই রঘুনাথপুর আসার একমাত্র কারণই হলো ওই বাড়িটা। বটে নাকি? হ্যাঁ, ওটা যে ভূতের বাড়ি, আমি কলকাতায় থাকতে সেই খবরটা পেয়ে ওই ভূতটিকে দেখবো বলেই এখানে এসেছি। আপনি সেদিন ট্রেনে আমার সঙ্গে জিজ্ঞেস করলেন না আমার এখানে আসার কারণটা, তা আমি উত্তর না দিয়ে একটু অভদ্রতা করলাম বটে।
কিন্তু মনে মনে স্থির করেছিলাম যে উপযুক্ত সময় এলে, অর্থাৎ আপনি কীরকম লোক সেটা আরেকটু জেনে নিয়ে আসল কারণটা নিজে থেকেই বলবো। না কিন্তু মানে তাই বলে আপনি ভূতের পিছনে ধাওয়া করে একেবারে কলকাতা ছেড়ে রঘুনাথপুর? বলছি ব্যস্ত হবেন না, এই আমার কাজটা সম্বন্ধেই তো বলা হয়নি আপনাকে। আসলে আমি হচ্ছি ভূত সম্পর্কে একজন বিশেষজ্ঞ। এই আজ আজ 25 বছর ধরে এই ব্যাপারে বিস্তর রিসার্চ করেছি। শুধু ভূত কেন, ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী, ভ্যাম্পায়ার, ওয়ারুলফ, ডুরিজম ইত্যাদি যা কিছু আছে তার সম্বন্ধে বইয়ে যা লেখে তার প্রায় সবই পড়ে ফেলেছি। আরে মশাই, 7টা ভাষা শিখতে হয়েছে এসব বই পড়ার জন্য। পরলোক তত্ত্ব নিয়ে লন্ডনের প্রফেসর নটন, তার সঙ্গে তো 3 বছর ধরে চিঠি লেখালেখি করছি। আমার লেখা প্রবন্ধ বিলাতের সব নামকরা কাগজে বেরিয়েছে। আপনার কাছে বড়াই করে কি লাভ বলুন? তবে এটুকু বলতে পারি যে এদেশে এ ব্যাপারে আমার চেয়ে জ্ঞানী লোক বোধহয় আর নেই। ভদ্রলোকের কথা শুনে তিনি যে মিথ্যে বলছেন বা বাড়িয়ে বলছেন এটা আমার একবারও মনে হলো না, বরং তার সম্বন্ধে খুব সহজেই একটা বিশ্বাস ও শ্রদ্ধার ভাব জেগে উঠল। অনাথবাবু একটুক্ষণ চুপ করে থেকে বললেন, ভারতবর্ষের অন্তত 300 ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি মশাই। বলেন কি? হ্যাঁ, আর সেসব কীরকম জায়গা জানেন? এই ধরুন জব্বলপুর, কার্শিয়াং, চেরাপুঞ্জি, কাঁতি, কাটোয়া, যোধপুর, আজিমগঞ্জ, হাজারিবাগ থেকে সিউড়ি, বারাসাত, আর কত চাই? 56টা ডাক বাংলো, আর কম করে 30টা নীলকুঠিতে আমি রাত্রি যাপন করেছি। এছাড়া কলকাতার তার কাছাকাছির মধ্যে তো অন্তত 50খানা বাড়ি আছেই। কিন্তু অনাথবাবু হঠাৎ থেমে গেলেন। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, ভূত আমায় ফাঁকি দিয়েছে। হয়তো ভূতকে যারা চায় না, ভূত তাদের কাছেই আসে। আর আমি মোটাই বরাবরই হতাশ হয়েছি। মাদ্রাজে তিচিনপল্লিতে 150 বছরের পুরনো একটা সাহেবদের পরিত্যক্ত ক্লাব বাড়িতে ভূত একবার আমার কাছাকাছি এসেছিল। তো কীরকম জানেন? অন্ধকার ঘর, এক ফোঁটা বাতাস নেই, যতবারই মোমবাতি ধরাই, দেশলাই জ্বালাচ্ছি, ততবারই কে যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিচ্ছে। শেষটায় 13টা কাঠি নষ্ট করার পর বাতি জ্বলল, এবং আলোর সঙ্গেই ভূত বাবাজি সেই যে গেলেন আর এলেন না। একবার কলকাতায় ঝামাপুকুরের এক হানা বাড়িতেও একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল বসাই। আমার মাথায় তো এত চুল দেখছেন, অথচ এই বাড়ির একটা অন্ধকার ঘরে ভূতের অপেক্ষায় বসে থাকতে থাকতে মাঝরাত্রির নাগাদ হঠাৎ ব্রহ্মতালুর কাছটা একটা মশার কামড় খেলাম। কী ব্যাপার? অন্ধকারে ভয়ে ভয়ে মাথায় হাত দিয়ে দেখি একটিও চুল নেই, একেবারে মসৃণ মাথা জোড়া টাক। এ কি আমারই মাথা, না অন্য কারুর মাথায় হাত দিয়ে নিজের মাথা বলে মনে করেছি? কিন্তু মশার কামড়টা তো আমিই খেলাম। টর্চটা জেলে আয়নায় দেখি টাকের কোনো চিহ্নমাত্র নেই। আমার যে চুল সেই চুলই রয়েছে। ব্যাস, এই দুটি ছাড়া আর কোনো ভূতুরে অভিজ্ঞতা এত চেষ্টা সত্ত্বেও আমার হয়নি। তাই ভূত দেখার আশা একরকম ছেড়েই দিয়েছিলাম মশাই। এমন সময় একটা পুরনো বাঁধানো প্রবাসীতে রঘুনাথপুরের এই বাড়িটার উল্লেখ পেলাম। ঠিক করলাম একটা শেষ চেষ্টা দিয়ে আসবো। অনাথবাবুর কথা শুনতে শুনতে কখন যে বাড়ির সদরদরজে এসে পড়েছি সেই খেয়াল ছিল না। ভদ্রলোক তার ট্যাগ ঘড়িটা দেখে বললেন, আজ 5টা 31 সূর্যাস্ত, এখন 5:15 বাজে। চলুন, রোদ থাকতে থাকতে একবার ঘরটা দেখে আসি। ভূতের নেশাটা বোধহয় সংক্রামক, কারণ আমি অনাথবাবুর প্রস্তাবে কোনো আপত্তি করলাম না, বরঞ্চ বাড়ির ভিতরটা আর বিশেষ করে দোতলার ওই ঘরটা দেখবার জন্য বেশ একটা আগ্রহ হচ্ছিল। সদর দরজায় গিয়ে ঢুকে বিরাট উঠোন, নাটমন্দির, 100-150 বছরে কত উৎসব, কত অনুষ্ঠান, কত পুজো পার্বণ, যাত্রা, কত কথা যে এখানে হয়েছে তার কোনো চিহ্ন আজও নেই। উঠোনের 3 দিকে বারান্দা। আমাদের ডাইনে বারান্দার যে অংশ
তাতে একটি ভাঙা পালকি পড়ে আছে, আর পালকিটি ছাড়িয়ে হাত 10 গিয়েই দোতলায় যাবার সিঁড়ি। সিঁড়িটা এমনই অন্ধকার যে উঠবার সময় অনাথবাবুকে তার কোটের পকেট থেকে একটি টর্চ বার করে জ্বালাতে হলো। প্রায় অদৃশ্য মাকড়সার জালের বুহ ভেদ করে কোনো রকমে দোতলায় পৌঁছানো গেল। মনে মনে বললাম, এ বাড়িতে ভূত থাকা অস্বাভাবিক কিছু নয়। দোতলার বারান্দায় দাঁড়িয়ে হিসেব করে দেখলাম, বাঁ দিক থেকে সোজা গেলে ওই যে ঘর, ওইটাই হলো উত্তর পশ্চিমের ঘর। অনাথবাবু বললেন, সময় নষ্ট করে লাভ নেই, চলুন এগোই। এখানে বলে রাখি, বারান্দায় কেবল একটি জিনিস ছিল, সেটি একটি ঘড়ি, যাকে বলে গ্র্যান্ডফাদার ক্লক, কিন্তু তার অবস্থা খুবই শোচনীয়। কাঁচ নেই, বড় কাঁটাটি উধাও, পেন্ডুলামটি ভেঙে কাত হয়ে পড়ে আছে। উত্তর পশ্চিমের ঘরের দরজাটি ভেজানো ছিল। অনাথবাবু যখন তার ডান হাতের তর্জনী দিয়ে সন্তর্পণে ঠেলে দরজাটি খুললেন, তখন বিনা কারণেই আমার গাটা ছমছম করল। কিন্তু ঘরের ভেতর ঢুকে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম না। দেখে মনে হলো এককালে বৈঠকখানা ছিল। ঘরের মাঝখানে একটা বিরাট টেবিল, তার কেবল পায়াচারখানাই রয়েছে, উপরের তক্তাটা নেই। টেবিলের পাশে জানালার দিকে একটি আরাম কেদারা। অবশ্যই এখন আর সেটি আরামদায়ক হবে কিনা সন্দেহ, কারণ তার একটি হাতল ও বসবার জায়গায় বেতের খানিকটা অংশ লোপ পেয়েছে। উপরের দিকে চেয়ে দেখি ছাদ থেকে ঝুলছে একটি টানা পাখার ভগ্নাংশ, অর্থাৎ তার দড়ি নেই, কাঠের ডান্ডাটি ভাঙা এবং ঝালরের অর্ধেকটাও ছেঁড়া। এছাড়া ঘরে আছে একটি খাঁচ কাটা বন্দুক রাখার তাক, একটি নলবিহীন গড়গড়া আর দুখানা সাধারণ হাতল ভাঙা চেয়ার। অনাথবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন। মনে হলো খুব মনোযোগ দিয়ে কি একটা অনুভব করার চেষ্টা করলেন। প্রায় মিনিট খানেক পরে বললেন, একটা গন্ধ পাচ্ছেন? কি গন্ধ? মাদ্রাজি ধূপ, মাছের তেল আর মরা পোড়ার গন্ধ মেশানো একটা গন্ধ। আমি বার দুয়েক বেশ জোরে জোরে শ্বাস টানলাম। অনেক দিনের বন্ধ ঘর খুললে যে একটা ভ্যাপসা গন্ধ বেরোয়, সে গন্ধ ছাড়া আর কোনো গন্ধই আমি পেলাম না। তাই বললাম, না মানে কই ঠিক ঠিক বুঝতে পারছি না তো। অনাথবাবু আরও একটুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বাঁ হাতের তেলোতে ডান হাত দিয়ে একটা ঘুষি মেরে বললেন, বহুত আচ্ছা, এ গন্ধ আমার চেনা গন্ধ। এ বাড়িতে ভূত অবশ্যম্ভাবী, তবে বাবাজি দেখা দেবেন কি না সেটা কাল রাত্রের আগে বোঝা যাবে না, বুঝলেন? চলুন। অনন্তবাবু স্থির করে ফেললেন যে পরদিনই তাকে এই ঘরে রাত্রিবাস করতে হবে। ফেরার পথে বললেন, আজ থাকলুম না, কারণ কাল অমাবস্যা, বুধের পক্ষে সবচেয়ে প্রশস্ত তিথি, আর তাছাড়া দু একটা জিনিস তো সঙ্গে রাখা দরকার, আর সেগুলো বাড়িতে রয়ে গেছে, কাল নিয়ে আসবো। আজ এই সার্ভেটা করে গেলুম, বুঝলেন কি না? ভদ্রলোক আমায় বাড়ি অবধি পৌঁছে দিয়ে বিদায় নেবার সময় গলাটা একটু নামিয়ে বললেন, আর শুনুন মশাই, আর কাউকে কিন্তু আমার এই প্ল্যানের কথাটা বলবেন না। এদের কথাবার্তা তো শুনলুম আজকে, যা ভয় আর যা প্রেজুডিস এদের, জানলে পারে হয়তো বাধা টাধা দিয়ে আমাদের প্ল্যানটাকেই ভেস্তে দেবে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই আপনাকে আমার সঙ্গে যেতে বললুম না বলে কিন্তু কিছু মনে করবেন না। এইসব ব্যাপার বুঝলেন কি না, এই একা না হলে ঠিক জুৎসই হয় না। পরদিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও লেখা খুব বেশি দূর এগোলো না। মন পড়ে রয়েছে হালদার বাড়ির ওই উত্তর পশ্চিমের ঘরটায়। আর রাত্রে অনাথবাবুর কি অভিজ্ঞতা হবে সেই নিয়ে একটা অশান্তি আর উদ্বেগ রয়েছে মনের মধ্যে। বিকেলে অনাথবাবুকে হালদার বাড়ির ফটক অবধি পৌঁছে দিলাম। ভদ্রলোকের গায়ে আজ একটা কালো গলাবন্ধ কোট, কাঁধে জলের ফ্লাস্ক আর হাতে সেই কালকের 3 সেলের টর্চ। ফটক দিয়ে ঢোকবার আগে কোটের দু পকেটে দুহাত ঢুকিয়ে দুটো বোতল বার করে আমায় দেখিয়ে বললেন, এই দেখুন, এটিতে রয়েছে আমার নিজস্ব ফর্মুলায় তৈরি তেল। শরীরের অনাবৃত অংশে মেখে নিলে ও মশা কামড়াবে না। আর এই দ্বিতীয়টি হলো কার্বলিক অ্যাসিড,
ঘরের আশেপাশে ছড়িয়ে দিলে সাপ খোপের উৎপাত থেকেও নিশ্চিন্তি। এই বলে বোতল দুটি পকেটে পুরে টর্চটা মাথায় ঠেকিয়ে আমায় একটা সেলাম ঠুকে ভদ্রলোক বুট জুতো খটখটিয়ে হালদার বাড়ির দিকে চলে গেলেন। রাত্রে ভালো ঘুম হলো না। ভোর হতে না হতেই ভরদ্বাজকে বললাম, আমার ফ্লাস্কে দুজনের জন্য চা ভরে দাও। চা এলে পর ফ্লাস্কটি নিয়ে হালদার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হালদার বাড়ির ফটকের কাছে পৌঁছে দেখি চারিদিকে কোনো সাড়া শব্দ নেই। অনাথবাবুর নাম ধরে ডাকবো না শটান দোতলায় চলে যাব তাই ভাবছি। এমন সময় হঠাৎ শুনতে পেলাম, ও মশাই, এই যে এদিকে। এবার দেখতে পেলাম অনাথবাবুকে প্রাসাদের পূব দিকের জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আমার দিকে হেঁটে আসছেন। তাকে দেখে মোটেই মনে হয় না যে রাত্রে তার কোনো ভয়াবহ বা অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে এসে হাসতে হাসতে হাতে একটা নিমের ডাল দেখিয়ে বললেন, আর বলবেন না মশাই, আধ ঘন্টা বনে বাজারে ঘুরছি একটা নিম ডালের খোঁজে। আমার আবার দাঁতনের অভ্যেস কিনা। ফস করে রাত্রের কথাটা জিজ্ঞেস করতে কেমন বাঁধো বাঁধো ঠেকল। তাই বললাম, চা এনেছিলাম, এখানেই খাবেন না বাড়ি যাবেন? চলুন না, ওই ফোয়ারার পাশটায় বলা যাক। গরম চায়ে চুমুক দিয়ে একটা তৃপ্তিসূচক আহ শব্দটি করে আমার দিকে মুচকি হেসে অনাথবাবু বললেন, খুব কৌতূহল হচ্ছে না? আমি আমতা আমতা করে বললাম, না মানে হ্যাঁ, মানে তা একটু। বেশ, বলছি শুনুন, গোড়াতেই বলে রাখি, এক্সপিডিশন হাইলি সাকসেসফুল। আমার এখানে আসা সার্থক হয়েছে। অনাথবাবু এক মগ চা শেষ করে দ্বিতীয় মগ ঢেলে তার কথা শুরু করলেন। আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন ঘড়িতে বিকেল 5টা। আমি বাড়ির ভেতরে ঢোকার আগে ওই আশপাশটা একটু সার্ভে করে নিলাম। অনেক সময় ভূতের চেয়ে জ্যান্ত মানুষ বা জানোয়ারের উপদ্রব বেশি হয়। যাই হোক, দেখলুম কাছাকাছির মধ্যে সন্দেহজনক কিছু নেই। বাড়িতে ঢুকে একতলার ঘরগুলোর মধ্যে যেগুলো খোলা হয়েছে সেগুলোও একবার দেখে নিলাম। জিনিসপত্র তো আর একদিন বিশেষ পড়ে থাকার কথা নয়। একটা ঘরে কিছু আবর্জনা, আর একটা ঘরে কড়িকাঠে গুটি চারেক ঝুলন্ত বাদুড় ছাড়া কিছুই চোখে পড়ল না। আর বাদুড়গুলো আমায় দেখে নড়লও না। আমিও তাদের ডিস্টার্ব করলুম না। 6:30 নাগাদ দোতলার ওই আসল ঘরটিতে ঢুকে রাত কাটানোর আয়োজন শুরু করলুম। একটা ঝাড়ু এনেছিলুম, তাই দিয়ে প্রথমে আরাম কেদারাটি ঝেড়ে পুছে সাফ করলুম। কতদিনের ধুলো জমেছিল কে জানে। ঘরের মধ্যে একটা গুমোট ভাব ছিল, তাই জানলাটা খুলে দিলুম। ভূত বাবাজি যদি সশরীরে আসতে চান তাই বারান্দার দরজাটাও খোলা রাখলুম। তারপর টর্চ আর ফ্লাস্কটা মেঝেতে রেখে ওই বেত ছেঁড়া আরাম কেদারাতেই শুয়ে পড়লুম। অস্বস্তি হচ্ছিল বেশ, কিন্তু এর চেয়েও আরো অনেক বেয়ারা অবস্থায় বহুবার রাত কাটিয়েছি মশাই, তাই কিছু মাইন্ড করলুম না। আশ্বিন মাস, 5:30টায় সূর্য ডুবেছে। দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমাট বেঁধে উঠল, আর সেই সঙ্গে সেই গন্ধটাও ক্রমশ স্পষ্ট হয়ে উঠল। আমি এমনিতে খুব ঠান্ডা মেজাজের মানুষ, সহজে বড় একটা এক্সাইটেড হই না, কিন্তু কাল যেন ভিতরে ভিতরে একটা উত্তেজনা অনুভব করছিলুম। সময়টা ঠিক বলতে পারি নে, তবে আন্দাজে মনে হয় 9টা কি 9:30 নাগাদ জানলা দিয়ে একটা জোনাকি ঘরে ঢুকেছিল। সেটা মিনিটখানে ঘোরাঘুরি করে আবার জানলা দিয়েই বেরিয়ে গেল। তারপর কখন যে শেয়াল আর ঝিঁঝির ডাক থেমে গেছে আর কখন যে ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। ঘুমটা ভাঙল একটা ঘড়ির শব্দে।
ঘড়ির শব্দ, ঢং 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 করে 12টা বাজলো। মিঠে অথচ বেশ জোর আওয়াজ, জাত ঘড়ির আওয়াজ, আর সেটা আসছে বাইরের বারান্দা থেকে। কয়েক মুহূর্তের মধ্যেই ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরো দুটো জিনিস লক্ষ্য করলুম। এক, আমি আরাম কেদারায় সত্যিই খুব আরামে শুয়ে আছি, ছেঁড়াটা তো নেই, বরং উল্টে আমার পিঠের তলায় কে যেন একটা বালিশ গুজে দিয়েছে। আর দুই, আমার মাথার উপর একটি চমৎকার ঝালর সমেত আস্ত নতুন টানা পাখা, তা থেকে নতুন দড়ি দেওয়ালের ফুটো দিয়ে বারান্দায় চলে গেছে, এবং কে জানি সেই দড়িতে টান দিয়ে পাখাটি দুলিয়ে আমায় চমৎকার বাতাস করছে। আমি অবাক হয়ে দেখছি আর উপভোগ করছি। এমন সময় খেয়াল হলো, অমাবস্যার রাত্রিরে কি করে জানি ঘরটা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। তারপর নাকে এলো একটা চমৎকার গন্ধ। পাশ ফিরে দেখি কে জানি একটা আলবোলা রেখে গেছে, আর তার থেকে ভুর ভুর করে বেরোচ্ছে একেবারে সেরা অম্বুরি তামাকের গন্ধ। অনাথবাবু একটু থামলেন, তারপর আমার দিকে ফিরে হেসে বললেন, বেশ মনোরম পরিবেশ নাকি? আমি বললাম, না মানে শুনে তো ভালোই লাগছে, মানে আপনার রাতটা তাহলে মোটামুটি আরামেই কেটেছে বলুন। আমার প্রশ্ন শুনে অনাথবাবু হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। খানিকক্ষণ অপেক্ষা করে আমি আর ধৈর্য রাখতে না পেরে বললাম, মানে তাহলে সত্যি আপনার কোনো ভয়ের কারণ ঘটেনি, মানে মানে ওই ভূত টুত আপনি দেখেননি, তাই তো? অনাথবাবু আবার আমার দিকে চাইলেন। এবার কিন্তু ঠোঁটের কোণে সেই হাসিটা নেই। ধরা গলায় ভদ্রলোকের প্রশ্ন এলো, পরশু যখন আপনি ঘরটায় গেলেন তখন কড়িকাঠের দিকটা কি ভালো করে লক্ষ্য করেছিলেন? আমি বললাম, না না, তেমন ভালো করে তো দেখিনি, মানে কেন বলুন তো? অনাথবাবু বললেন, ওখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে, সেটা না দেখলে বাকি ঘটনাটা তো বোঝাতে পারবো না। চলুন। অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনাথবাবু কেবল একটি কথা বললেন, আমার আর ভূতের পিছনে ধাওয়া করতে হবে না সীতেশবাবু, কোনোদিনও হবে না, সেই শখ মিটে গেছে। বারান্দা দিয়ে যাওয়ার পথে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম সেরকমই ভাঙা অবস্থা। ঘরের দরজার সামনে পৌঁছে অনাথবাবু বললেন, চলুন। দরজাটা ভেজানো ছিল, আমি হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে ঢুকলাম। তারপর দুপা এগিয়ে মেঝের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীরে একটা বিস্ময় আতঙ্কের শিহরণ খেলে গেল। বুট জুতো পরা কে পড়ে আছে মেঝেতে, আর বারান্দার দিক থেকে কার যেন একটা হাসি হালদার বাড়ির আনাচে কানাচে প্রতিদ্বন্দ্বিত হয়ে আমার রক্ত জল করে আমার জ্ঞান বুদ্ধি চিন্তা সব লোপ পাইয়ে দিল। একটা অসম্ভব ভয়ের হাসি আমাকে যেন কেমন পাগল করে দিল। আর কিছু মনে নেই আমার। যখন জ্ঞান হলো, দেখি ভরদ্বাজ আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে, আর আমায় হাত পাখা দিয়ে বাতাস করছেন ভবতোষ মজুমদার। আমার চোখ খুলতে দেখে ভবতোষবাবু বললেন, ভাগ্যে ওই সিধুচরণ আপনাকে দেখেছিল ওই বাড়িতে ঢুকতে, নইলে কি যে দশা হতো তা জানি না মশাই। ওখানে গেছিলেন কোন আক্কেলে? আমি বললাম,
মানে অনাথবাবু যে রাত্রে, ভবতোষবাবু বাধা দিয়ে বললেন, আর অনাথ বাবু, কাল যে অতগুলো কথা বললুম সে কথা বোধহয় উনি বিশ্বাসই করেননি। ভাগ্যে আপনিও তার সঙ্গে রাত কাটাতে যাননি ওই বাড়িতে। দেখলেন তোর অবস্থা, হলধরের যা হয়েছিল এরও ঠিক তাই হলো, মোড়ে একেবারে কাঠ, আর চোখ চোখ ঠিক সেইভাবে চাওয়া, সেই দৃষ্টি, সেই কড়িকাঠের দিকে। আমি মনে মনে বললাম, না, মোড়ে কাঠ নয়, মোড়ে কি হয়েছেন অনাথবাবু তা আমি জানি। কালও সকালে গেলে দেখতে পাবো তাঁকে। গায়ে কালো কোট, পায়ে বুট জুতো, হালদার বাড়ির পূব দিকের জঙ্গল থেকে নিমের দাঁতন নিয়ে হাসতে হাসতে বেরিয়ে আসছেন।